আজকে যে কাজ এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে একটা ফেজ ডায়াগ্রাম বার করব। সিস্টেমটা হচ্ছে ফেনল আর ওয়াটার। ফেনল আর ওয়াটার দুটোই হচ্ছে পার্শিয়ালি মিসেবল, অর্থাৎ আমি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যে কোনো অ্যামাউন্টের ফেনল যে কোনো অ্যামাউন্টের ওয়াটারে সলিউবল নাও হতে পারে। কিছুটা অংশ হয়তো ডিজলভ হবে, ডিজলভ হয়ে দু রকমের লেয়ার তৈরি হয়। আমরা ভেবে নিতে পারি যে হয়তো যদি মিসেবল না হয় কমপ্লিটলি, একটা লেয়ার হবে যেখানে ফেনলের মধ্যে খানিকটা জল সলিউবল থাকবে, আর আরেকটা লেয়ার হবে যেখানে জলের মধ্যে খানিকটা ফেনল সেটা মিসেবল হবে। এবং এইভাবে তার মানে আমরা একটা বাইফেজিক মিডিয়াম পাচ্ছি, অর্থাৎ একটা হেটেরোজিনিয়াস একটা মিডিয়াম তৈরি হচ্ছে। এবং আমরা যদি বাইরে থেকে তাকাই তাহলে দেখো দুটো সেপারেট লেয়ার চোখে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারব। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এমন একটা টেম্পারেচার আমরা বার করতে চাইছি যাতে ওই হেটেরোজিনিয়াস মিডিয়ামটা জাস্ট যেখানে হোমোজিনিয়াসে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের দুটো ফেজ মিলে গিয়ে একটাই হোমোজিনিয়াস মিডিয়াম তৈরি হচ্ছে। আমরা এখানে যে ফেজ ডায়াগ্রামটা যেটা আঁকবো সেটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার আর এক্স অ্যাক্সিস বরাবর এই মিক্সচারের মধ্যে যে কোনো একটা কম্পোনেন্টের কতটা রয়েছে। যেমন আমরা এখানে নিয়েছি ওয়েট পার্সেন্ট অফ ফেনল, এইটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব। মনে করা যাক আমি এই রকম ধরনের এক্স অ্যাক্সিসে এইরকম একটা পজিশনে আমি ফেনল নিয়েছি, একটা সলিউশনের মধ্যে এত পার্সেন্ট ফেনল আছে। ধরা যাক এই এক টেম্পারেচারে এখানে থাকার কথা, কিন্তু এইখানে ওরা হোমোজিনিয়াস নয়, অর্থাৎ ওয়াটার এবং ফেনল একটা অন্যটার মধ্যে পুরোপুরি মিশে যায়নি। তাহলে এক্সপেরিমেন্ট করার সময় আমি ওই মিক্সচারটাকে নিয়ে আস্তে আস্তে হিটিং করতে থাকবো। টেম্পারেচারটা তাহলে এই লাইন বরাবর এটা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে দেখা যাবে যে হয়তো এই পয়েন্টে যখন আসছে তখন এই হেটেরোজিনিয়াস মিক্সচারটা জাস্ট হোমোজিনিয়াস হয়ে যাবে। আমরা চোখে যখন দেখব তখন দেখব যে একটা হেজি একটা মিডিয়াম, একটা হেজি একটা সলিউশন, সেটা একটা বিশেষ টেম্পারেচারে জাস্ট পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা বিশেষ টেম্পারেচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা হেটেরোজিনিয়াস মিডিয়াম অর্থাৎ একটা হেজি একটা সলিউশন সেটা জাস্ট ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে গেছে। এই স্বচ্ছ হয়ে যাওয়া মানে এটা ইন্ডিকেট করছে যে সলিউশনটা জাস্ট হোমোজিনিয়াস হয়ে গেছে। তাহলে এই একটা পয়েন্ট আমি একটা বিশেষ কম্পোজিশনের জন্য পেয়ে গেলাম। এবারে আমি আরেকটুখানি সিস্টেমের মধ্যে ওই সিস্টেমটার মধ্যে খানিকটা জল আরও ঢেলে দিলাম। ফেনলের পরিমাণ ঠিকই আছে, কিন্তু যেহেতু আমি জল আরও খানিকটা ঢেলে দিলাম তাহলে বোঝাই যাচ্ছে যে ফেনলের পার্সেন্টেজটা আরও কমে যাবে। অন্যটাও করতে পারি, যদি সুবিধা হয় তাহলে ওই সলিউশনের মধ্যে আমি খানিকটা ফেনলও অ্যাড করে দিতে পারি, তাহলে ফেনলের পার্সেন্টেজ বেড়ে যাবে। বাড়ুক বা কমুক, ধরা যাক আরেকটা অন্য কম্পোজিশন আমি গ্রাফের মধ্যে দেখাচ্ছি যে ধরা যাক এই কম্পোজিশনে একটা নেব। ওকে, ধরা যাক আরেকটা কম্পোজিশন নিয়েছি, অর্থাৎ এই কম্পোজিশনে হয়তো প্রথম দিকে আমি দেখেছি যে সলিউশনটা অস্বচ্ছ আছে, হেজি আছে। আমি টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে যেতে থাকলাম এবং দেখলাম যে এই পয়েন্টে গিয়ে এই অস্বচ্ছ সলিউশনটা, হেজি সলিউশনটা জাস্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই টেম্পারেচারটাকে আমি আইডেন্টিফাই করলাম। এইভাবে আমি বিভিন্ন কম্পোজিশনের জন্য, এইটার জন্যে একটা, এই কম্পোজিশনের জন্য আরেকটা, এই কম্পোজিশনের জন্য আরেকটা, এইভাবে আমি বিভিন্ন কম্পোজিশনের জন্য আমি এই টেম্পারেচারগুলোকে ডিটারমাইন করলাম এক্সপেরিমেন্টালি। এরপরে আমার কাজ হবে এই পয়েন্টগুলো আলটিমেটলি জুড়ে দেওয়া। আমি যখনই এটাকে জুড়ে দিলাম তখন এইটাই হয়ে গেল একটা ফেজ ডায়াগ্রাম অফ দ্য ফেনল ওয়াটার সিস্টেম, যেখানে এই কার্ভটা এটা রিপ্রেজেন্ট করছে যে এইটাই একটা অস্বচ্ছ এবং স্বচ্ছ, অর্থাৎ একটা হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস ফেজের বাউন্ডারি। এই গ্রাফটার নিচের অংশটা সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস বা আমরা বলবো টু ফেজ রিজিয়ন, আর এর ওপরে এটা ওয়ান ফেজ। তাহলে এই যে গ্রাফটা আমরা পেলাম, এই লাইনটা সেটা হচ্ছে একটা টু ফেজ রিজিয়ন বা আমরা হেটেরোজিনিয়াস একটা সিস্টেম, আর
হোমোজিনিয়াস সিস্টেম বা ওয়ান ফেজ রিজিয়ানের এইটা হচ্ছে বাউন্ডারি। যেমন দু দেশের মধ্যে দুটো সীমানা থাকে, বাউন্ডারি থাকে, এটাও তেমনভাবে একটা টু ফেজ আর ওয়ান ফেজ রিজিয়ানের বাউন্ডারি হিসাবে কাজ করছে। এবং এইটা তার মানে এটা একটা ফেজ বাউন্ডারির হিসাবে কাজ করছে, যা কার্ভটার নিচের অংশটা হচ্ছে টু ফেজ রিজিয়ান, যেখানে এই প্রপোর্শনে যদি আমি ফেনল আর ওয়াটারকে মেশাই তাহলে তারা পুরোপুরিভাবে একে অন্যের মধ্যে সলিউবল হবে না। আর এই গ্রাফের বাইরে যা অংশ আছে, ধরা যাক এই পয়েন্ট বা এই পয়েন্ট, সেখানে আমি ফেনল এবং ওয়াটারকে যদি আমি মিশিয়ে দিই তাহলে এই টেম্পারেচারে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এরা যে কোনো প্রপোর্শনে এরা সলিউবল হচ্ছে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা এই সিস্টেম থেকে আমরা বার করব, সেটা হচ্ছে এই যে গ্রাফটা ফেনল ওয়াটারের আমরা পেয়েছি, এখানে খেয়াল করে দেখলে দেখা যাবে যে গ্রাফটা একটা পাসিং থ্রু ম্যাক্সিমা হয়েছে। এই ম্যাক্সিমাটার যে করেসপন্ডিং আমি যদি টেম্পারেচারটা আমি যদি দেখাই, এই টেম্পারেচারটা ধরে নিই এটা যদি আমার পিক ম্যাক্সিমা হয়, তাহলে এই যে টেম্পারেচারটা আমরা পেয়েছি, এই করেসপন্ডিং টেম্পারেচারটা, এই টেম্পারেচারটার নাম দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার বা সিএসটি। সিএসটির মানে হচ্ছে যে আমরা বলবো এই টেম্পারেচারের ওপরে যদি থাকি তাহলে এই টেম্পারেচারের ওপরে ফেনল এবং ওয়াটার যে কোনো প্রপোর্শনে সলিউবল হবে। ব্যাপারটা বিশদ বলে বলার জন্য আমি একটা এক্সাম্পল দেখাতে পারি। ধরো কোনো একটা টেম্পারেচার আমি নিয়েছি, যেটা এইখানে টেম্পারেচারটা আছে, তাহলে এই টেম্পারেচার থেকে আমি যদি একটা লাইন আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি ড্র করি, তুমি খেয়াল করে দেখে বুঝতে পারবে, ধরো আমি ছোট হাতের এ থেকে ছোট হাতের বি পর্যন্ত যে লাইনটা পেয়েছি, এর ওপর প্রতিটা বিন্দু সেটা কিন্তু পড়ছে ওয়ান ফেজ রিজিয়ানে, অর্থাৎ ফেনল এবং ওয়াটার আপ টু এই প্রপোর্শন পর্যন্ত এই টেম্পারেচারে সলিউবল হবে। কিন্তু তারপরে আমি টেম্পারেচার সেম রেখে যদি প্রপোর্শনটা আরও চেঞ্জ করি, ধরো বি থেকে সি পর্যন্ত যদি আমি চেঞ্জ করি, বি ও সি এর মধ্যে প্রত্যেকটা কম্পোজিশনের জন্যে এরা কিন্তু পার্শিয়ালি মিসেবল, কমপ্লিটলি মিসেবল হবে না। সিএসটির ক্ষেত্রে তুমি একইভাবে যদি দেখো, আমি যে লাইনটা এঁকেছি, এই লাইনটা আমি যদি এটাকে বিই দিয়ে চিহ্নিত করি এবং এটাকে যদি আরও বাড়িয়ে দিই, তাহলে এই সিএসটির ওপরে যে কোনো বিন্দু তুমি ভেবে নাও না কেন, এইটা কিন্তু দেখো ওয়ান ফেজ রিজিয়ানে আছে। অর্থাৎ ফেনল আর ওয়াটারকে যে কোনো প্রপোর্শন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো প্রপোর্শনে নাও এবং সেটা যদি সিএসটির ওপরে থাকে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো ফেনল আর ওয়াটার কমপ্লিটলি একে অন্যের মধ্যে সলিউবল হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। কেউ কেউ এটাকে ইউসিএসটিও বলে, আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। কারণ এরকম কিছু সিস্টেমও পাওয়া গেছে যেখানে কার্ভটা মিনিমা দিয়ে পাস করছে, তখন এলসিএসটির মানে হচ্ছে সেই টেম্পারেচারের নিচে যে কোনো প্রপোর্শনে ফেনল আর ওয়াটারটা সলিউবল হবে। ফেনল আর ওয়াটার দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে স্টারা, যেটা অনলি আপ অ্যান্ড ডাউন হবে, আর কিছু হবে না। আর এইটা একটা থার্মোমিটার, যেটা এইটার মধ্যে আলটিমেটলি রাখা রয়েছে। দেখ একটা গোল, সেই গোলটার মধ্যে যেন থার্মোমিটারের বাল্বটা থাকে, এর পাশ দিয়ে যদি ওপর নিচে ওঠানামা করে তাহলে থার্মোমিটারটা ভাঙবে না। আমরা নিয়ে আসবো, তার আমি দেখিয়ে দিই। দেখো ঠিক আছে, এখানে আমরা আঙুলে লেগে গেল, সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, ফেনলটা অ্যাসিডিক না বেশি? অ্যাসিডিক। NaOH এর সলিউশন থাকলে সঙ্গে সঙ্গে হাতে NaOH এর সলিউশন দিয়ে ঘষতে থাকবি যতক্ষণ না সাদা ভাবটা চলে যায়। পড়ে রয়েছে এই ফেনলটার, ওরা ওজন হয়েছে, ইনিশিয়াল ওজন করা হয়েছে, এটা 14.295 সামথিং এটা হয়েছে। এ পড়ে গিয়ে ভেঙে না যায়, খুব সাবধান, এগুলো স্যাররাই পড়বে। একবার এটাকে ঢেলে দিচ্ছি। এটা বসিয়ে দিলাম, এইটাকে ওজন কর।
ফেনলটা ট্রান্সফার করা হয়ে গেছে। এবারে আমরা এই যে সাইড আর্ম আছে এইখান দিয়ে আমাদের একটা সাপ্লাইড সলিউশন আছে, সেটা জলও হতে পারে, জলের মধ্যে কোনো ইলেকট্রোলাইটও থাকতে পারে, যেরকম আমরা KCl বা NaCl দিই। এইটা প্রথমটার ক্ষেত্রে অন্তত 2 ml দেবো, যে দেবো তারপরে আমরা কাজটা শুরু করবো। তাহলে এই আমরা 2 ml সলিউশনটা অ্যাড করবো। একটা সাপ্লাইড সলিউশন, এই সলিউশনটা প্রথমে 2 ml নিতে হবে, পিপেট আউট করে এক্স্যাক্টলি এই সাইড আর্মটা দিয়ে ঢালতে হবে, ঠিক আছে, যাতে বারবার এটা না খুলতে হয়, সেই জন্য এইটা নিয়ে যদি মনে হয় মানে ফেনল আর ওয়াটারটা পুরোপুরি মিশছে না, তাহলে যদি কোনো কিছু জিনিস সলিউবল না হয় আমরা কি করি, গরম করার চেষ্টা করি। এখানেও আমরা গরম করব, আর আমরা এক্স্যাক্ট পয়েন্টটা যেখানে জাস্ট এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে নাড়াতে নাড়াতে সেইটা একটুখানি করে আমরা গরম করছি। আর দেখ শুরুর দিকে এটা একটু ভেপার, একটু হাত দিয়ে মুছে দিচ্ছি, জলে যাচ্ছে, জল থেকে ভেতরের টেস্ট টিউবটাতে ঢুকছে। এইটাকে না দাদা আবার একবার কাছে এসে দেখতে পাবো, কোনো অসুবিধা নেই। যে আমি যদি অনেক সময় নাড়ানো বন্ধ করে দিই তাহলে অ্যাপারেন্টলি অনেক সময় লাগে ট্রান্সপারেন্ট, কিন্তু এটার ট্রান্সপারেন্ট মানে যখন স্টারিং অবস্থায় এটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলেই সেই ডিমটাকে নিতে হবে। একবার পারদটাকে চেক করে নে, পারদের পজিশনটা কোথায়। এক হাতটা 50+, তারপরে বাকিগুলো সবই 60-এর উপরে জেনারেলি আসে। সুতরাং হচ্ছে দেখেছিস অনেক স্বচ্ছ হয়ে গেছে, একটু নাড়াতে থাকি। ডিসঅ্যাপিয়ার করে গেল তো। হ্যাঁ ম্যাম, আমি টেম্পারেচার নিয়ে তাহলে নিয়েছি। হ্যাঁ, তাহলে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে রিঅ্যাপিয়ার করার এটা দেখো। দেখতে থাকো, জাস্ট হয়ে আসছে কিন্তু মনে হচ্ছে। জাস্ট হয়ে গেছে। 61.3। আমরা একটা ফেনল ওয়াটার ফেজ ডায়াগ্রামের সেট অফ এক্সপেরিমেন্টাল ডেটা নিয়ে একটু দেখব কিভাবে গ্রাফটা প্লট করব এবং সেখান থেকে কি করে সিএসটি বার করব। এই পার্টিকুলার এক্সপেরিমেন্টের জন্য আমাদের ফেনলের ওজন ছিল 4.786 গ্রাম। কিভাবে ওজন আমরা করেছি সেটা তো এর আগে ভিডিওতেই দেখা হয়েছে। এরপরে আমরা ওয়াটার অ্যাড করে গেছি, ওয়াটার না ভেবে আমরা সাপ্লাইড কিছু একটা অন্য সলিউশনের কথাও ভাবতে পারি। তো এইভাবে আমরা অ্যাড করেছি, প্রথমে 2 মিলিলিটার পিপেট করে, তারপর 1 মিলিলিটার করে, সো অন এন্ড সো ফোর্থ অ্যাড করে গেছি। তাহলে টোটাল ওয়াটার অ্যাডেড হয়ে যাচ্ছে এটা। নেক্সট আমরা এই পার্টিকুলার কলামটাতে লিখেছি হচ্ছে গিয়ে যে টেম্পারেচারে টার্বিডিটিটা ডিসঅ্যাপিয়ার করেছে, এবং এই পার্টিকুলার কলামটাতে রয়েছে যে টেম্পারেচারে টার্বিডিটিটা আবার রিঅ্যাপিয়ার করেছে। তাহলে নেক্সট আমাদের কাজ কি, এগুলোর মিনটা নেব। তাহলে আমরা এটা প্লাস এটা within brackets definitely by 2 করলে মিনটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি ড্র্যাগ করে বাদবাকি সমস্ত সেটের জন্য মিন টেম্পারেচারটা বার করলাম। আর এই পার্টিকুলার কলামটাতে আমরা কি বের করব, এখানে আমরা বের করব ফ্র্যাকশনাল ওয়েট অফ ফেনল, মানে ওয়েট অফ ফেনল ডিভাইডেড বাই টোটাল ওয়েট। টোটাল ওয়েট বলতে এখানে আমাদের ফেনলের ওয়েট প্লাস জলের যে ওয়েটটা সেটাকে অ্যাড করছি ডিনোমিনেটরে। এখানে আমরা একটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি যে জলই হোক বা অন্য কোনো সলিউশনই হোক, তার ডেনসিটি হচ্ছে গিয়ে 1 গ্রাম পার সিসি। তাহলে আমাদের পার্সেন্টেজ ওয়েট, অ্যাকচুয়ালি আমরা এখানে পার্সেন্টেজ ওয়েট নিচ্ছি না, পার্সেন্টেজ ওয়েট ডিভাইডেড বাই 100 নিচ্ছি, মানে ফ্র্যাকশনাল ওয়েটটা নিচ্ছি, 100টা উপরে নিচে ক্যান্সেল আউট করে যাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে 4.786, আইদার 4.786ও লিখতে পারো
বা এইটা লিখে এটাকে ফিক্সড কোয়ান্টিটি বলে ফাংশন F4 টিপে ড্যাগার সাইনটাও দিয়ে দিতে পারো। ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে আবার ফেনলের ওজন, সেটা আবার ফিক্সড F4 প্লাস এবার ভ্যারিয়েবল যেটা মানে টোটাল ওয়াটারটা, যেহেতু 1 গ্রাম পার সিসি তাহলে যা ভলিউম সেটাই হচ্ছে তার ওজন। তাহলে এইভাবে আমরা টোটাল ওয়েটটা পেয়েছি এবং এখান থেকে পার্সেন্টেজ ওয়েট অফ ফেনল বাই 100 যেটা সেটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজ ওয়েট বাই 100 যেটা সেটা এক্স অ্যাক্সিসে থাকবে এবং এই মিন টেম্পারেচারটা এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসে রাখবো, রেখে আমরা গ্রাফটাকে প্লট করব। ইনসার্ট করে স্ক্যাটার প্লট, এবার এই স্ক্যাটার প্লটটাকে একটু স্কেল টেল গুলো ঠিক করে নিতে হবে। এগুলো তো তোমরা অলরেডি শিখেই গেছো অনেকটা, যার দরকার নেই সেগুলোকে রিমুভ করে দিতে হবে। এই অ্যাক্সেসটাকে আরেকটু সুন্দর করে নেওয়া যেতে পারে। ফরম্যাট অ্যাক্সেস আমার এখানে 46 এর নিচে খুব একটা ডেটা নেই, তাহলে আমি এখানে মিনিমামটাকে 45 অবশ্যই করতে পারি, তাহলে আরো ভালো হয়ে যাবে আমাদের গ্রাফটা দেখতে। এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের টাইটেলস গুলো তো অবশ্যই দিতে হয় আমাদের লেআউটে। তাহলে অ্যাক্সিস টাইটেলসে গিয়ে প্রথমে এক্স অ্যাক্সিসের জন্য আর লেখার কষ্ট করব না আমরা, করে গেল। নেক্সট আবার লেআউটে যাও, এবার ওয়াই অ্যাক্সিসের জন্য ভার্টিক্যাল অ্যাক্সিস রোটেটেড টাইটেল নিতে পারি এবং এখানে মিন টেম্পারেচার। অবশ্যই মিন টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। তাহলে এবার এর জন্য তো আমাদের একটা ট্রেন্ড লাইন দরকার। এতদিন ধরে আমরা যা ট্রেন্ড লাইন করেছি সবই কিন্তু লিনিয়ার ট্রেন্ড লাইন করেছি। এই ফেনল ওয়াটার ডায়াগ্রামটার জন্য আমাদের পলিনোমিয়াল ট্রেন্ড লাইন ইউজ করতে হবে। এখানে আমরা যদি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়ে কাজ করি তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে দেখা যাচ্ছে পাশে যে লাইনটা যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে না, সেই জন্য আমরা এখানে ফোর্থ অর্ডার পলিনোমিয়াল নিয়ে করব। তো ফোর্থ অর্ডার পলিনোমিয়াল না করে ফিফথ অর্ডার সিক্সথ অর্ডারও করা যেতে পারে, কিন্তু তাতে খুব একটা ডিফারেন্স হয় না, ফোর্থ অর্ডার পলিনোমিয়ালটাই যথেষ্ট ভালো হয়। তাহলে আমাদের ডিসপ্লে ইকুয়েশনটা দরকার এবং আর স্কোয়ার ভ্যালুটা দরকার। দেখো আর স্কোয়ারটা সুন্দর 0.994 এসে গেছে, সুতরাং ফোর্থ অর্ডার পলিনোমিয়ালটাই আমাদের জন্য যথেষ্ট। এবার আমাদের কাজ কি, এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এটা দেখো এটা একটা ফর্ম আছে ax to the power 4 plus bx cube আর এটা cx স্কয়ার তারপর dx plus e, এরকম একটা ফর্ম আছে। আমি যদি একটু লিখে ব্যাপারটা একটু বোঝাই তাহলে বোধহয় অনেকটা সুবিধা হবে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা পেলাম সেটার ফর্মটা একটু লিখি আমরা। y equal to ax to the power 4 plus bx cube, নেগেটিভ সাইন যদি কিছু থাকে তাহলে সেগুলো কোফিশিয়েন্ট গুলোর মধ্যে আছে ধরে নিচ্ছি, প্লাস cx স্কয়ার প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস e। এটা হচ্ছে কি আমাদের পলিনোমিয়াল ফোর্থ অর্ডার পলিনোমিয়ালটা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা ফর্মটা। এবার আমরা তো সিএসটি বার করতে চাইছি, একবার একটু গ্রাফটাতে ফেরত চলে যাই। সিএসটি মানে হচ্ছে গিয়ে আমরা এই ম্যাক্সিমাম পয়েন্টটা বার করতে চাইছি। তো আমরা তো জানি ম্যাক্সিমাম মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 যেখানে হবে সেখান থেকে আমরা ম্যাক্সিমাটা পাবো। তাহলে এই যে ফোর্থ অর্ডার পলিনোমিয়ালের ইকুয়েশনটা পেয়েছি এটার ফার্স্ট ডেরিভেটিভটা আমাকে নিতে হবে, নিয়ে সেটাকে ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ফর্মটা কি না 4ax কিউব প্লাস 3bx স্কয়ার প্লাস 2cx প্লাস d, এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার এই ইকুয়েশনটা থেকে আমাকে এক্সটা সলভ করতে হবে। দেখতে তো খুব গন্ডগোলের ইকুয়েশন, এরকম বড় একটা বিকট ইকুয়েশন আমাদের যদি সলভ করতে বলা হয় ম্যানুয়ালি তাহলে সেটা বিশাল একটা প্রবলেমের জায়গা হয়ে যাবে। কিন্তু আমি আজকে তোমাদের একটা এক্সেল ইউজ করে খুব ইজি মেথড এই ধরনের ইকুয়েশন সলভ করা শেখাবো, সেটা হচ্ছে গোলসেক। তোমরা যখন এরপরে ফিফথ সেমিস্টারে পড়বে সেখানে আরো বেশি ডিটেইলসে আরো অনেক এক্সাম্পল পড়বে, কিন্তু এখানে আমরা গোলসেক ইউজ করে এই পার্টিকুলার এক্সাম্পলটা সলভ করব
এবং এখান থেকে x এর ভ্যালুটা কত হবে সেটা বার করব। একবার এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে গেলে এক্সটা মানে কি হচ্ছে কি CST এর করেসপন্ডিং যে ফ্র্যাকশনাল ওয়েট অফ ফেনল সেটা পাচ্ছি। তাহলে একবার এক্সটা পেয়ে গেলে এই পার্টিকুলার যেটা ফোর্থ অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন ছিল সেখানে x এর ভ্যালুগুলো বসিয়ে দিলেই এই যে y টার ভ্যালুটা পাবো সেখান থেকেই আমরা CST টা পেয়ে যাব। তাহলে এই কাজটা একটু করে দেখি আমরা এক্সেল এ। এখানে কাজটা সোজাভাবে করার জন্য আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে গিয়ে এই যে কোফিশিয়েন্ট গুলো a b c d e এগুলোকে আমি আলাদা করে লিখবো। তাহলে প্রথমে a হচ্ছে গিয়ে -2055 যেটা বলছিলাম, যদি কোনো নেগেটিভ সাইন থাকে সেটাকে কোফিশিয়েন্টের সাথে লিখে নেব। b হচ্ছে 3760, c হচ্ছে গিয়ে -2648, একটু কেয়ারফুলি করতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে। ডি হচ্ছে 829.3 আর ই হচ্ছে গিয়ে -31.72। তাহলে প্রথমটাতে মাইনাস আছে, তারপরেটাতে মাইনাস নেই, তারপরেটাতে আবার মাইনাস আছে, নেই, আছে। তাহলে আমাদের এ বি সি ডি ই তিনটেই সবগুলোই আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা লিখেছিলাম সেটা কি, সরি, এই ফর্মটা 4ax³ + 3bx², এই ফর্মটাতে আমাকে ইকুয়েশনটাকে সাজাতে হবে। তাহলে আমরা এখানে একটা জায়গা করছি যেখানে ইকুয়েশনটা লিখব, আরেকটা জায়গা করছি যেখানে x এর ভ্যালুটা লিখব। তাহলে ইকুয়েশনটা এখানে থাকবে আর x টা এখানে থাকবে। এবার তাহলে এই ইকুয়েশনের জায়গাটাতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যে ইকুয়েশনটা আমরা একটু আগে লিখলাম, মানে ওই 4ax³ + 3x² + 3bx² + 2cx + d, সেটা লেফট হ্যান্ড সাইডটাকে লিখবো। ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 স্টার a স্টার x এর জায়গা এটাকে আমরা ধরে নিয়েছি, তাহলে তার প্রথমটা হচ্ছে গিয়ে তার কিউব, পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলে পরে আমার ক্যালকুলেশন একটু সুবিধে হয়। তাহলে এই টার্মটা হলো প্লাস, নেক্সট হচ্ছে গিয়ে 3 স্টার b স্টার, এবার হচ্ছে x এর স্কয়ার, ব্র্যাকেট শেষ, প্লাস থার্ড টার্মটার জন্য কি আছে না 2 স্টার, এবার প্লেন এন্ড সিম্পল c এর সাথে x টাকে ইনটু হবে, সরি সেটা নেওয়া হয়নি, c এর সাথে স্টার x টাকে ইনটু হবে প্লাস d। তাহলে এই হয়ে গেল আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা, আর রাইট হ্যান্ড সাইডটাতে ইকুয়েশনটা কি সমান সমান 0। তাহলে এবার আমরা দেখব কি করে গোলসিক, এক্সেল এর একেবারে নিজস্ব একটা ফাংশন গোলসিক, সেটাকে ইউজ করে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব। তার জন্য আমাদের ডেটাতে যেতে হবে, ডেটাতে গিয়ে হোয়াট ইফ এর আন্ডারে গোলসিক বলে ফাংশনটা রয়েছে। সেখানে প্রথম কাজ কি না সেট সেলের জায়গায় যেখানে আমরা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটাকে লিখেছি সেই সেলটাকে চুজ করব। আর সেই সেলটাকে আমরা ইকুয়াল টু কত করতে চাইছি না ওই লেফট হ্যান্ড সাইডটা সমান সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে টু ভ্যালু ইকুয়াল টু 0। আর বাই চেঞ্জিং সেল মানে ভ্যারিয়েবল কি এখানে x এর জায়গা কোনটা, এই ফাঁকা জায়গাটা, এটাই আমরা থ্রু আউট চুজ করেছি। তাহলে ওকে দিলে পরে আমাদের সঙ্গে সঙ্গে মানে একেবারে এক্সাক্ট হয়তো রেজাল্টটা হবে না, টার্গেট ভ্যালু 0, সেখানে আমরা কারেন্ট ভ্যালু পাচ্ছি 10⁻⁵, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট ঠিক। তাহলে আমার x এর ভ্যালু হয়ে যাচ্ছে 0.363, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে এই x এর ভ্যালুর করেসপন্ডিং আমরা ফোর্থ অর্ডার পলিনোমিয়ালের জন্য যদি y এর ভ্যালুটা পাই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ইকুয়াল টু CST। তাহলে CST সমান সমান হচ্ছে গিয়ে ইকুয়াল টু a স্টার, এবার x টু দি পাওয়ার 4, এটা টু দি পাওয়ার 4, ব্র্যাকেট অবশ্যই লাগবে, প্লাস b স্টার, এবার x এর কিউব, প্লাস c
এই ইকুয়েশনটা থেকে আমরা নিচ্ছি এই যে সি স্টার এবার এক্স এর স্কোয়ার প্লাস ডি, ব্র্যাকেটটা দেওয়া হয়নি, ব্র্যাকেটটা দিয়ে নিতে হবে, স্টার শুধু এক্স প্লাস ই হয়ে গেল আমাদের সিএসটির ভ্যালু। তাহলে সিএসটির ভ্যালু পেলাম আমরা 64.55 বা 64.56 বলা যেতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার করেসপন্ডিং এক্স মানে পার্সেন্টেজ অফ ফেনল হচ্ছে গিয়ে 36.3। তাহলে এটা পার্সেন্টেজ ফর্মে যদি লিখি এটা হয়ে যাচ্ছে জাস্ট 100 দিয়ে ইনটু করে দিচ্ছি 36.3। তাহলে এই হচ্ছে আমাদের ফেনল ওয়াটার ডায়াগ্রামের রেজাল্ট।